যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে চীন ভারতের ঘনিষ্ঠতা বাড়ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি ৫ বছর পর সীমান্ত বাণিজ্য পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বেইজিং। এছাড়া ৭ বছর পর এই মাসের শেষে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। এ নিয়ে আলোচনা করতে হংকং থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। আপনার কাছে যেটি জানতে চাই যে সম্প্রতি আমরা যেটি দেখেছি যে ভারত সফরে চীন পররাষ্ট্র মন্তব্য করেছেন যে চীন ও ভারতের একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত। এই দুই দেশের সম্পর্কে হঠাৎ এই বরফ গলার বিষয়টি কি মনে হচ্ছে? এটা কি নতুন কোনো কৌশল বা নতুন কোনো রাজনীতির সূচনা করবে? আমাকে যুক্ত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমি যদি প্রথমে একটি বিষয় দেখেন, সেটি হলো আহ, ইন্ডিয়ার আহ, চীনের সাথে সম্পর্ক পুনরুদ্ধার বা সম্পর্ক পুনঃস্থাপনের কোনো বিকল্প নেই। আপনি আপনি যদি দেখেন, যেটি হলো যে চীন মার্কিন সম্পর্ক, এটি নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ইস্যুস বলেন, প্রবলেম বলেন হিসেবে সর্বজন আহ, বিবেচিত। বাট আমরা যদি দেখি, যেটা হলো যে এই সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ, দক্ষিণ এশিয়া ভারতের সাথে যে তার কূটনৈতিক সম্পর্ক, তার যে রাজনৈতিক সম্পর্ক, সেটি কিন্তু একটি ঈর্ষণীয় বিষয় ছিল, বিশেষ করে বেইজিং এর কাছে। সো এই দিক থেকে ডেফিনেটলি আমরা যদি বলি, যেটা হলো যে বেইজিং এবং নয়াদিল্লির যে সম্পর্ক, সেটি দীর্ঘমেয়াদে বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং বিশ্ব রাজনীতির একটি বড় ঘটনা হতে পারে। তবে একটি বিষয় না বললেই নাই, সেটি হলো, আমরা যেটি জানি সেটি হলো যে ভারতীয় পণ্যের উপর 50% যে শুল্ক আরোপ, তারপর থেকেই কিন্তু আহ, ইন্ডিয়া বিশেষ করে নড়ে চড়ে বসে, এবং এটা ছিল, আমি যদি বলি, যেটা হলো যে টোটালি আনএক্সপেক্টেড ফর নিউ দিল্লি। কারণ নিউ দিল্লি ভাবতেও পারেনি যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়ার উপর সবচেয়ে বেশি এই পর্যন্ত আরোপিত শুল্কের মধ্যে বিশেষ করে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করবে। কারণ আপনি যদি দেখেন, যেটা হলো যে শুল্ক আরোপের পেছনে যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিফিকেশন ছিল, সেটি হলো যে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করে আহ, ইন্ডিয়া পরোক্ষভাবে রাশিয়ার অর্থনীতি যে লাইফ লাইন, সেটিকে সচল রাখছে। বা আমি আমি যদি আরো বলি, সেটি হলো যে এটি ইউক্রেনে বিশেষ করে রাশিয়ার আগ্রাসন পরোক্ষ সমর্থনও বলা যেতে পারে। এক্ষেত্রে আমরা যদি দেখি, যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র, না, আমি যদি বলি যে তো রাশিয়া। সেক্ষেত্রে একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, সেক্ষেত্রে আমরা যদি দেখি তারা যদি একত্রিত হয়, সেটা নিজেদের স্বার্থেও যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি কতটুকু পজিটিভ প্রভাব ফেলবে কিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে পশ্চিমা শক্তি বা আপনি যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, সেই দিক থেকে বিবেচনা করলে কি কি ধরনের বিষয়গুলো আসলে উঠে আসতে পারে? আহ এক্ষেত্রে আমি প্রথমে বলবো, দেখেন, যেটি হলো যে চীন এবং ভারত এই দুটি দেশ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং একসঙ্গে বিশ্ব জনসংখ্যার 40%। তো সেই হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় বাজার কিন্তু চীন এবং ভারতে রয়েছে। অন্যদিকে এখন চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি, এবং সোন টু বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি। সো এক্ষেত্রে আপনি যদি বলেন, যেটা হলো যে ইকোনমিক ক্ষেত্রে ডেফিনেটলি, আমি যদি গ্লোবাল ইকোনমিক গভর্নেন্সের আপনি আপনি যদি বলেন যে হাব কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, সেটি কিন্তু এশিয়া কেন্দ্রিক হতে পারে। অন্যদিকে জিওপলিটিক্যাল ইস্যুর ক্ষেত্রে যদি দেখেন, যেটি হলো যে আহ, ভারতের সাথে চীনের প্রায় 2100 মাইল যৌথ সীমানা রয়েছে। সো এই সীমানায় দীর্ঘদিন যাবৎ যে বিরোধ, সেই বিরোধের ক্ষেত্রেও কিন্তু যদি আমি যদি বলি যে সে বিরোধ যদি নিষ্পত্তি হয়, নিঃসন্দেহে দুই বৃহৎ শক্তির মধ্যে আপনি যদি বলেন যে রাজনৈতিক যোগাযোগ বা না, কূটনৈতিক আপনি হাব যোগাযোগ হাব পুনঃস্থাপন হবে। পরিবর্তনের কথা বলছিলেন। যদি এই হুম। আমরা এই জোট দেখি, সেটি আমি খুব স্পষ্টভাবেই জানতে চাইবো যে আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য এইটি কি ধরনের বার্তা, এবং বৈশ্বিক রাজনীতিতে এইটা কোনো নতুন ধরনের বার্তা নিয়ে আসছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি এটি এটি একটি বড় বার্তা দিবে, যদি ইন্ডিয়া নিজেকে বেইজিং এর ট্রাস্টওয়ার্দি পার্টনার হিসেবে প্রমাণ করতে পারে। তবে এই বিষয়টি আপনি দেখেন, যেটি হলো যে শতকের পর শতক ধরে চলা যে আপনি যদি বলেন, যেটা হলো যে সন্দেহ, যে রাজনীতিক টানে পড়েন, সেটি কিন্তু অল্প কিছুদিনের মধ্যে কিন্তু আপনি বলতে পারবেন না, যেটি হলো যে বেইজিং এবং নয়াদিল্লির সম্পর্ক খুবই শক্তিশালী বা শক্তিশালী হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। সেটি সবেমাত্র শুরু। কারণ আপনি যদি দেখেন, যেটা হলো বেইজিং খুব সতর্কতার সাথে নিউ দিল্লির সাথে সম্পর্ক
প্রতিস্থাপন বা পুনঃস্থাপনের বিষয়টি বিবেচনা করছে। তবে এই ক্ষেত্রে আমি যদি বলি, যেটা হলো যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনি যদি জানেন, যেটি হলো যে ইন্ডিয়া one of the significant parties, I mean, the partner of US lead QAR, যেটি ট্রাইলিটারাল সিকিউরিটি অ্যালায়েন্স রয়েছে, আমি যে অ্যালায়েন্সের একটু মধ্যে জানতে চাই যে এই সম্পর্কটা কি পাকিস্তানের জন্য নতুন করে কোনো অস্বস্তির বিষয় হয়ে দাঁড়াবে? আমি একটি একটি বিষয় মনে করি, সেটি হলো যে পাকিস্তানের সাথে যে চীনের সম্পর্ক, সেটি ঐতিহাসিক সম্পর্ক। আপনি পাকিস্তানের সাথে চীনের সম্পর্ককে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমান হিসেবে তুলনা করতে পারেন। সো ওই জায়গায় হ্যাঁ, ডেফিনেটলি পাকিস্তানের সাথে চীনের হয়তোবা বেইজিং এর পাকিস্তানের যে অর্থনৈতিক গুরুত্ব সেটা কমে যাবে। বাট আপনি যদি দেখেন যে জিওপলিটিক্যাল ইস্যুস বা আপনার অন্য বিষয়ে, কিন্তু পাকিস্তানের যে ট্রেডিশনাল ইম্পর্টেন্স বেইজিং এর নিকট, সেটি কিন্তু এত দ্রুত বা এত সহজে কমার কথা নয়। কারণ সেই সেই জায়গা থেকে কিন্তু আমি আবারও বলছি, সেটি হলো যে নিউ দিল্লিকে এখনো পর্যন্ত কিন্তু বেইজিং ট্রাস্টওয়ার্দি পার্টনার হিসাবে বা বিশ্বস্ত পার্টনার হিসেবে কিন্তু বিবেচনা করার অনেক সময় রয়েছে, এবং অনেক সময় তারা অপেক্ষা করবে। খুব দ্রুতই কিন্তু এই জায়গায় পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক বড় ধরনের কোনো পরিবর্তন হবে বলে